বার্থ কন্ট্রোল পিল আসলে ঝুঁকি বাড়ায় জি ব্রেস্ট বার্থ ক্যান্সারে? কন্ট্রোল পিল এটা সরাসরি ঝুঁকির সাথে সংযুক্ত। কিরকম? এটা মানে আপনার আমার শরীরে আমি যত বেশি ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের লোডটা নেব সেটা আমার ব্রেস্ট অর্গানগুলোর মানে ক্যান্সার হওয়ার প্রবণতাটাকে ইনক্রিজ করে। আমাদের পিরিয়ডের যে টাইমটা এটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল যেটা সেটা তো হয়তো 4 থেকে 5 দিন হচ্ছে, কিন্তু পুরোটাই একটা রিদমে চলে। তো ওটার ভেতরেই 2-3টা ফেজ থাকে। তো পুরোটাই যদি আমি 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত পুরোটা রিদম ধরি, তো ওর ভেতরে 2টা হরমোন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এটার একটা রিদমে ওটা বাড়ছে কমছে, ফলে ওটা ব্রেস্টের ওপরেও আমাদের এফেক্ট ফেলে এবং ওইটার জন্য ব্রেস্টের ভেতরেও কিছু কিছু চেঞ্জ আসে। অক্টোবর মাসটা প্রত্যেক নারীর জন্য বিশেষ একটি মাস বলবো। পুরো বছর তো অবশ্যই, কিন্তু অক্টোবর মাসটা একটি নারী তার নিজের দিকে একটু বিশেষভাবে যত্ন নেওয়ার জন্য, সচেতনতা তৈরি করার জন্য এই মাসটির উপর এক ধরনের জোর আরোপ দেওয়া হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে বিশ্বজুড়ে এই মাসটিকে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে উল্লেখ করা হয়েছে। কেন এটার উপর খুব জোর দেওয়া হলো? কারণ একজন নারী তার নিজের ব্যাপারে সচেতন না। আমরা দেখেছি সর্বশেষ যে গবেষণাটি রয়েছে 2022 সালে বিশ্বজুড়ে প্রায় 20 লাখ নারী ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং তাদের মধ্যে মৃত্যুবরণ করছেন 6,70,000। আবার আমরা দেখি যে উন্নত বিশ্বে গত 5 বছরে বেঁচে থাকার হার 90% বেশি, কিন্তু আমার মতো যে উন্নয়নশীল দেশে বা গরিব দেশে যারা আছেন সেই হার অনেক কম। এর মূল কারণ হচ্ছে আমাদের অসম স্বাস্থ্যসেবা এবং সময় মতো রোগ শনাক্ত না হওয়া। এই সময় মতো রোগ শনাক্ত হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমি আমার নিজের প্রতি যত্নবান হচ্ছি না, আমার নিজের দিকে আমি খেয়াল করছি না, দেখছি না বলে আমি জানতে পারছি না আমি ক্যান্সারের মতো একটি ভয়াবহ রোগে আক্রান্ত হতে পারি। শেষ প্রতিবেদন যেটির কথা বলছিলাম, গবেষণা প্রতিবেদন, সেখানে বিশ্বের আলাপ যেমন রয়েছে তেমনি বাংলাদেশের আলাপও রয়েছে। তারা বলছে যে প্রতি বছর 13,000 নারী বাংলাদেশে স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং যাদের মধ্যে আবার 6,000 মারা যাচ্ছেন। আজ সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডক্টর জামান উম্মে হুমায়রা, যিনি ব্রেস্ট সার্জন এবং প্লাস্টিক সার্জারি করে থাকে। তিনি এই বিষয়ে তার বিশেষজ্ঞতা রয়েছে। আর তার সাথে আজকে কথা বলবো। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন। হুমায়রা, আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং এই মাসটিতে আমরা আপনাকে পেয়েছি। আমি একেবারে শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, ব্রেস্ট ক্যান্সার আসলে তো মধ্যবয়স্ক নারীর হয়। প্রথম প্রশ্নটি হচ্ছে এই ক্যান্সারটি আসলে কার হয়? কোন বয়স থেকে নারী আসলে এই সংকটে পড়তে পারেন? ধন্যবাদ। আসলে ব্রেস্ট ক্যান্সার এর আগে ধরেন আমরা যদি বলি 20-30 বছর আগে স্ট্যাটিস্টিক্স যেটা ছিল ওয়ার্ল্ড ওয়াইড, যে এটা 50+ মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সারের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। কিন্তু আপনি জানেন যে গ্লোবাল ওয়ার্মিং বলেন, পলিউশন বলেন, আমাদের ফুড হ্যাবিটস, লাইফস্টাইল সব কিছুই আসলে ধীরে ধীরে আমাদের ডিজিজের প্যাটার্নগুলোকে চেঞ্জ করে ফেলছে এবং এর ফলে এখন সারা বিশ্বেই দেখা যাচ্ছে এই যে এজ লিমিটের যে 50+-এ ব্রেস্ট ক্যান্সার মানে বয়স যত বাড়বে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিটা বাড়বে, সেই স্ট্যাটিস্টিক্সটা কিন্তু শিফট হয়ে আসছে 35-এর দিকে। এটা খুবই আশঙ্কাজনক এবং কিছুদিন আগে ধরেন 3 থেকে 4 বছর আগে আমরা এশিয়ান সোসাইটি অফ মাস্টোলজির কিছু কনফারেন্স অ্যাটেন্ড করি এশিয়ার বিভিন্ন দেশগুলোতে। তো ওখানে কিন্তু বলা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স আরও ভয়ঙ্কর কেন বলবো? কারণ ইউরোপ এবং আমেরিকাতে যে স্ট্যাটিস্টিক্স সেটা ওরা 40+-এর দিকে ইঙ্গিত করছে, কিন্তু আমাদের দিকে ভারত বলেন কি মালয়েশিয়া বলেন বা এই যে বেল্টের এশিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু বলা হচ্ছে যে 35 বা এই মিন এজটা 30-35-এর দিকে। দুঃখজনক যদিও বা আমাদের স্ট্যাটিস্টিক্সগুলো খুব স্ট্রং না, বা আমরা একটা একই সাথে টোটাল এশিয়াতে কোনো কম্বাইন্ড সার্ভের আন্ডারে নাই
যেখানে আমাদের রেগুলারলি বাৎসরিকভাবে রিপোর্ট করতে হয়, ফলে আমরা কম্বাইন্ড রিপোর্টটা পাচ্ছি না। কিন্তু সব জায়গায় স্ট্যাটিস্টিক্সে আসছে যে 30+ একটা বয়সের দিকে কিন্তু প্রচুর ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। এবং আমরাও আমাদের যে প্র্যাকটিসগুলো সেটাতে যখন করি, প্রাইভেট প্র্যাকটিস বলেন বা যেখানেই রুগী দেখছি, সেখানেই কিন্তু দেখছি যে এখন বেশ ধরতে পারেন যে 50-50, যে 30 to 40, 50%, আর কিছু পেশেন্ট হচ্ছে যে 50+, যে 50 to 70। আচ্ছা, এই বয়সের নারীরাই কেন আক্রান্ত হচ্ছেন? এই বয়সের নারী মানে ইয়াং এজ, হ্যাঁ, মানে 30 থেকে কেন আক্রান্ত হচ্ছেন? আক্রান্ত হচ্ছেন এখানে অবশ্যই পরিবেশ দূষণ বলেন। এবং পরিবেশ দূষণের কথা এই জন্য বলবো কারণ হচ্ছে যে আমাদের জেনেটিক যে মিউটেশনগুলো হয়, মানে কোষের ভেতরের যে জিনগুলো আমাদের ডিসাইড করে যে ক্যান্সারের দিকে, কারণ দ্রুত দ্রুত ক্যান্সারের কোষগুলো বাড়ছে। তো এই যে মানে প্রত্যেকটা পলিউশনের কিন্তু একটা শর্ট টার্ম এফেক্ট থাকে, একটা লং টার্ম এফেক্ট থাকে। এবং এই লং টার্ম এফেক্টগুলো কিন্তু আমাদের জেনারেশন বাই জেনারেশন জিনের ভেতরে ট্রান্সমিট হয়। তো ওই জেনেটিক মিউটেশনগুলো ফলে দেখা যাচ্ছে হয়তো আজ থেকে বিগত 30 বছরে যেই ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বলেন বা ফুড পলিউশন বলেন, এগুলোর কিন্তু একটা লং টার্ম এফেক্টে দেখা যাচ্ছে। যেমন আপনি লাং ক্যান্সার বলেন, তারপরে হচ্ছে যে জিআই ক্যান্সারগুলো, যেগুলো পাকস্থলী, এগুলো রিলেটেড, ব্রেস্ট ক্যান্সার, এগুলোর মানে এজ শিফটটা বেশ অনেকটাই চলে আসছে। এবং এগুলো অবশ্যই গবেষণার একটা ডিপ গবেষণা এবং ডেডিকেটেড গবেষণার দাবিদার, যেটা কিনা আমরা সেক্ষেত্রে ধরেন এই যে আপনি বলছিলেন যে এটা জেনেটিক কিছুটা, আমি কি এটা বলতে পারি যে ব্রেস্ট ক্যান্সার জেনেটিক? সেক্ষেত্রে আসলে এটাকে কোনোভাবে আরো আর্লি স্টেজেস লাইক 20-25 বছর বয়সের নারীও কি আক্রান্ত হতে পারেন? হ্যাঁ, 20-25 বছরের বাচ্চা মেয়েরাও ডিটেক্টেড হচ্ছে, কিন্তু ওখানে হলো যে আপনার মানে পার্সেন্টেজটা কম। দেখা যায় যে 30 থেকে 40-45-এ একটা ভালো পিক আসছে, আর 60-র পরে বা 50 to 60-র পরে একটা বড় পিক আসছে। ওই সময়টা বেড়ে যাচ্ছে কেন 50+ এর ক্ষেত্রে? এখানে আসলে কয়েকটা ফ্যাক্টর আমাদের জানা মতে, যে কিছু মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর আছে, কিছু রিস্ক ফ্যাক্টর আমরা চেঞ্জ করতে পারি, লাইফস্টাইল বলেন, অ্যালকোহল, স্মোকিং বলেন। তারপরে স্মোকিংটা দেখেন, স্মোকিং কিন্তু আমি স্মোক করলাম না, আমি প্যাসিভ স্মোকার, আমি প্যাসিভ স্মোকারও না, কিন্তু আমি পলিউশনে যাচ্ছি, তো আমার কোষের মধ্যে কিন্তু পরিবর্তন কিছু না কিছু আসছে। তারপরে ওবেসিটি বা মানে শরীরের মুটিয়ে যাওয়ার সাথে কিন্তু সরাসরি ব্রেস্ট ক্যান্সারের একটা রিলেশন পাওয়া গিয়েছে। আরও কিছু আছে যে হরমোনাল পিলগুলো, যে পিলগুলোতে ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোনের হাই একটা ডোজ থাকে, ইনজেকশনগুলোতে থাকে। এবং দেখা যাচ্ছে যে আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু প্র্যাকটিসের দেখা যায় যে পেসিমিস্ট, যে মানে যেই প্র্যাকটিসটা বাইরের দেশগুলোতে রিজেক্ট হয়ে গিয়েছে কিছু সাইড এফেক্টের জন্য। কি প্র্যাকটিস? মানে ধরেন জন্ম নিয়ন্ত্রণের প্র্যাকটিস বলেন, একটা মেয়ে রেগুলারিটি হয়তো মেনটেন করবে না, বা আপনি হলো জন্ম নিয়ন্ত্রণের জন্য যে ব্যারিয়ার মেথড, কন্ডম, যদি সেটাতে কোনো হরমোনাল ডোজ নিতে হচ্ছে না পেশেন্টকে, মেয়েটাকে, কিন্তু সেটাতেও তো জন্ম নিয়ন্ত্রণ হচ্ছে। সেটা তার মানে কি বার্থ কন্ট্রোল পিল আসলে ঝুঁকি বাড়ায় ব্রেস্ট ক্যান্সারে? বার্থ কন্ট্রোল পিল এটা সরাসরি ঝুঁকির সাথে সংযুক্ত। কিরকম? এটা মানে আমার শরীরে আমি যত বেশি ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের লোডটা নেব, সেটা আমার ব্রেস্ট অর্গানগুলোর মানে ক্যান্সার হওয়ার প্রবণতাটাকে ইনক্রিজ করে, এটা এস্টাবলিশড না। কিন্তু এখন তো আমরা দেখি যে এই বার্থ কন্ট্রোল পিল নেওয়ার ক্ষেত্রে আসলে মানে আমি এই জেনারেশন বলি, তার বেশ আর্লি স্টেজে নেওয়া শুরু করে দেয়। নানা কিছু আমার দেশে ঘটছে। আমরা এখন যেমন দেখি যে কিশোরী বয়সেই অনেকে নিচ্ছেন, তার মেনস্ট্রুয়াল ব্যাপারের ক্ষেত্রেও অনেকে নিচ্ছেন। অনেকে আবার, যেহেতু আমাদের সম্পর্ক এখন অনেক সহজ, এক্ষেত্রেও আমরা দেখি যে অনেকে ব্যবহার করে ফেলছেন অনেকে। সেক্ষেত্রে আসলে কি ধরনের সাবধানতা ব্যবহার করা উচিত? হ্যাঁ, মানে আসলে বিভিন্ন জিনিসের সাথে তো কানেকশন আছে, বিভিন্ন অসুখের। এটা তো মানে সরাসরি ব্রেস্ট ক্যান্সারের সাথে হরমোনের যে ওভারডোজ, তো যেটা
মানে সাজেস্ট করা হয় সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস ডোজ, মানে আমি দেখা যাচ্ছে যে আমি বিয়ে করলাম আজকে 20 বছর হয়ে গিয়েছে, তো বিগত 20 বছর ধরে টানা আমি বার্থ কন্ট্রোল পিল ইউজ করছি, এটা অ্যাডভোকেট করা হয় না। এখন বলা হয় যে আপনি গ্যাপ নেন, আপনি 3 মান্থস 6 মান্থস, দেন ইউ ইউজ অ্যানাদার মেথড, বেরিয়ার মেথড ইউজ করলেন তা 2-3 মাসের, তাহলে কি হলো, একটা লোডিং ডোজে আপনার শরীর ওটাতে ইয়ে পেল না। এরকমভাবে অ্যাডভোকেট করা হয় যে গ্যাপিং করে, চেঞ্জিং দ্য মেথডস, এভাবে করে ইয়ে করাটা। আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি একদম প্রাথমিক পর্যায়ে আমি হ্যাঁ। কোন সিমটম থেকে বুঝবো যে আসলে আমার ক্যান্সারে আক্রান্ত হতে পারে, বা প্রথমে তো আমি আসলে ক্যান্সার বলবো না, মানে আমি আসলে কিসে থেকে কি থেকে বুঝবো আমি যে চিন্তা করব? আমি এই ঝুঁকিটায় পড়তে যাচ্ছি? এটা আপু ব্যাপারটা হলো এরকম যে আসলে যখন আমার এটা হলো একটা হেলদি প্র্যাকটিস নিয়ে আমরা কথা বলছি, এবং এটার সাথে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর জড়িত, বিশেষ করে আমাদের যে সোশ্যাল প্র্যাকটিসটা না। যখন আমরা ছোটবেলায় স্কুলে যাই তখন আমরা জানি যে স্কুলের ক্লাসের শুরুতে একটা কি বলে এক্সারসাইজ করানো হয়, পিটি পিরিয়ড থাকে। তো এরকম কিছু আমরা সকালে উঠি, মানে একটা রিচুয়ালের মতো। তো হেলদি লাইফস্টাইলটা আমাদের দেশের রিচুয়ালে কিন্তু অনেকটা ল্যাকিং। যেমন আমাদের ধরেন কার্বোহাইড্রেট রিচ খাবারের কথা বলেন, খুব হাই কার্বোহাইড্রেট, আমরা প্রোটিনের দিকে অত বেশি এনকারেজ না। আমাদের দেশে শাকসবজিগুলো যে এত রিচ ইন ভিটামিনস অ্যান্ড ওটার দিকে আমরা আগ্রহী না, আমরা জাঙ্ক ফুডের দিকে আগ্রহী হয়ে যাচ্ছি। তো আমি আসছি সেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, একটা কথা বলি আমরা, নিজের ব্রেস্ট নিজে এক্সামিন করে দেখা। তার মানে হচ্ছে আমরা যদি রিপ্রোডাক্টিভ লাইফে ঢুকে যাচ্ছি হলো ধরেন আপনার 13 থেকে 14 বছর বয়সে পিরিয়ড শুরু হলো একটা মেয়ের, 50 পর্যন্ত হয়তো পিরিয়ডটা চলবে। এই টাইমটায় তার 2টা ডিজিজের ব্যাপারে খুব বেশি, 2টা আমার ইম্পর্টেন্ট প্রাইভেট পার্ট। একটা হচ্ছে আমার স্তন, যেটা দিয়ে আমি আমার প্রেগনেন্সি ফলোড বাই বাচ্চা হবে, বাচ্চাকে আমি নারিশ করব। আরেকটা হচ্ছে যে ফুল পিরিয়ডে আমার মেনস্ট্রুয়াল সাইকেল চলবে, এবং এই সময় আমার রিপ্রোডাক্টিভ এজ, এই সময় আমি কনজুগাল লাইফে যাব, বিয়ে হবে, আমি বাচ্চা প্রসব করব। এই 2টা অর্গান মানে ব্রেস্ট এবং ইউটেরাস সাথে ওভারি, এই যে 2টা এক্সক্লুসিভ ফিমেল অর্গান, এইগুলোর যে যত্ন নেওয়া, বা যত্ন নেওয়ার থেকে যে মানে এটাকে যে কেয়ারে রাখা এবং জানা যে এইটার যে অসুখের সিমটমগুলো কি, এটা নিয়ে আমরা কথা বলবো না, বিকজ দিজ আর প্রাইভেট পার্ট। আমরা কনজারভেটিভ সোসাইটি, আমরা প্রেফার করি যে এগুলো নিয়ে বেশি কথা না বলতে। এই যে এটা কিন্তু আমাদের পুরো জাতিগত একটা প্র্যাকটিস, এটা কিন্তু ফিনান্সিয়াল বা সোশিও ইকোনমিক স্ট্যাটাসের সাথে রিলেটেড না, এটা একটা কালচারাল প্র্যাকটিস, ট্যাবু অলসো। তো ফলে আমরা প্রেফার করি এগুলো নিয়ে একটু কথা না বলতে। মা নিজের মেয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন না, তাহলে আর জায়গাটা কোথায় থাকলো? স্কুলে যে আমাদের এই কথাগুলো হলেও ওই ক্লাসগুলোতে কোনো মতে মাথা নিচু করে এই টপিকটা শেষ হলেই শেষ হয়ে যায়। তো এই জায়গা থেকে আমাদের স্টার্ট করতে হবে। কেন? কারণ হচ্ছে আমি আপনার সাথে বলছি যে 30 থেকে 35 মধ্যে আমাদের একটা পিক এজ আমরা দেখতে পাচ্ছি, এবং দুর্ভাগ্যজনক এই বয়সের যে ক্যান্সারের কিন্তু অনেকগুলো টাইপ আছে। তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ টাইপ আছে, টেকনিক্যালি যারা সার্জন তারা বলতে পারবেন, টিএনবিসি বলি আমরা, ওটা খুবই অ্যাগ্রেসিভ, এবং ওইটা ইয়াং এজ দেরি হয়। তাহলে আমাকে খুব খুব কনসাস থাকতে হবে। এবং আমি 30-তে কি করে হঠাৎ করে একদিন বুঝতে পারবো যে আমার কোনো কিছু হলো? তখনই বুঝতে পারবো যখন আমি আর্লি এজ থেকে রেগুলারলি জানবো যে আমার শরীরে এরকম কিছু ছিল না। দ্যাট মিনস আমাকে আর্লি থেকে স্টার্ট করতে হবে, যেটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। তাহলে ঘটনাটা হচ্ছে যে 18 বছর বয়স, 17 থেকে 18 বছর বয়সের পর থেকে প্রত্যেকটা মেয়ে প্রতি মাসে একবার, মাসিকের 2-3 দিন পর থেকে, মাসিকের 2-3 দিন পরে সে একদিন, প্রতিদিন না, প্রতি সপ্তাহ না, মাসে একদিন সে নিজের ব্রেস্টটা টাচ করে দেখবে। এখানে জাস্ট বেসিক্যালি 2-3টা পার্ট আছে। একটা হলো কিভাবে দেখবে, শাওয়ারের সময় দেখবে, এটাতে পালপেশনে কোনো ধরনের কোনো অ্যাবনর্মাল ছোট্ট কিছু যদি থাকে সহজে বোঝা যায়, পিচ্ছিল থাকে এজন্য সহজে বোঝা যায়। অথবা সে ইচ্ছা করলে বিছানায় শুয়েও এটা এক্সামিন করতে পারে।
এক, দুই হচ্ছে যে সে রোটেটরি একটা মুভমেন্টের মাধ্যমে এক্সামিনটা করবে, নিজের হাতের পাল্প দিয়ে করবে এবং একটা এরকম ঘুরিয়ে দেখবে ঘুরিয়ে দেখবে। কারণ আমাদের নিচে কি থাকছে, রিবস বা পাঁজর থাকছে, ওপরে আমার আঙ্গুলগুলো থাকছে, এর মাঝখানেই আমার ব্রেস্ট টিস্যুটা। হ্যাঁ, তো বলা হয় যে রোটেটরি মুভমেন্টের মাধ্যমে সে এভাবে সার্কেল করে বাই সার্কেল ঘুরে ঘুরে দেখবে, প্রত্যেকটা স্পেসটা সে নিজের মতো করে এক্সামিন করবে। এরপরে সে তার মানে এই জায়গাগুলোকে একটু সার্ভে করবে। এটাই যদি সে মানে মান্থ বাই মান্থ প্রতি মাস করে, তাহলে তো তার একটা প্র্যাকটিস হয়ে যাবে। সে কথার কথা যে 20 বছর বা 21 বছরে তার বিয়ে হলো, বিয়ের পরে তখন সে হয়তো কিছু কন্ট্রাসেপটিভ পিল খেলো, কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার পরে তার হয়তো ব্রেস্ট পেইন হলো, বা তার ব্রেস্টে কিছু চেঞ্জ আসলো, অথবা সে প্রেগনেন্ট, তার ব্রেস্টে কিছু চেঞ্জ আসলো, সে চেঞ্জটা বুঝতে পারবে। ব্রেস্ট ফিডিং করার সময় ওর হয়তো একটা মানে ল্যাকটেশন ডাক্টে একটু অবস্ট্রাকশন বা নালী একটু বন্ধ হয়ে গেল, হঠাৎ করে একটা চাকা ফিল করলো, সে বুঝতে পারবে, কারণ ও ছোটবেলা থেকেই প্রতি মাসে নিজেকে চেক করে, তখন ও ডাক্তারের কাছে আসতে পারবে ক্লিন ক্যাট। নিপলে একটা সাডেনলি একটা ডিফারেন্ট টাইপ অফ ডিসচার্জ দেখলো, যে বললো যে কখনোই তো দেখিনি, এটা আবার কবে, তাহলে আমি কি একটু ডাক্তার দেখাতে পারি কি? সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। হ্যাঁ, আসলে ফার্স্ট অ্যাটেম্পটেই করা উচিত, কারণ আমি তো একটা সাধারণ মানুষ, যখন আমি সাধারণ মানুষ হিসেবে আমার হাতে বা আমার পয়েন্টে মনে হচ্ছে যে কিছু ডিফারেন্ট, তখন হচ্ছে যে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ক্লিয়ার হওয়া উচিত যে এটা কি আনইউজুয়াল কিছু কিনা। কিন্তু এই ক্ষেত্রে অনেকটা সময় দেখা যায় যে মনে করা যাচ্ছে এটা এমন কিছু না, হয়তো পিরিয়ডের সময় মানে মা খালারা যেটা বলে থাকেন যে এই সময় এরকম হচ্ছে, এটা চলে যাবে, অনেকেই এই জিনিসটা বলে থাকেন। কিন্তু আপনার কাছে যেটা জানতে চাই যে এটা আসলে এই যে দেরিটা, এইটা কতটা ঝুঁকি তৈরি করে? না, মেবি 1 মাসের একটা যে পিরিয়ডের, হ্যাঁ এটা কিন্তু আমরা সবাই জানি কিনা জানি না, যে আমাদের পিরিয়ডের যে টাইমটা, এটা কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল যেটা, সেটা তো হয়তো 4 থেকে 5 দিন হচ্ছে, কিন্তু পুরোটাই একটা রিদমে চলে, তো ওটার ভেতরেই 2-3টা ফেজ থাকে। তো পুরোটাই যদি আমি 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত পুরোটা রিদম ধরি, তো ওর ভেতরে 2টা হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এটার একটা রিদমে ওটা বাড়ছে কমছে, ফলে ওটা ব্রেস্টের ওপরেও আমাদের এফেক্ট ফেলে, এবং ওইটার জন্য ব্রেস্টের ভেতরেও কিছু কিছু চেঞ্জ আসে। তো আমরা মনে হয় যে 1 মাস অবজার্ভ করা ইজ সেফ এনাফ, এটা কোনো সমস্যা না। এরপরে কিন্তু রিপিটেডলি কনস্ট্যান্ট একটা পজিশনে বা কনস্ট্যান্ট একটা পজিশনে একটা লাম্প ফিল করা বা কনস্ট্যান্ট একটা ডিসচার্জ আসতে থাকা, বা যে কোনো সিমটম মাসের পর মাস আমি ফলো করছি যে দিনে দিনে বাড়ছে, মাস্ট ডাক্তারের কাছে আসা উচিত, যাতে করে। এক্ষেত্রে উপসর্গগুলি কি কি আছে? উপসর্গ কি কি? মানে একটা তো ধরলাম যে লাম্পস সিক্রেশন, আর হচ্ছে যে আমরা জানি যে আমাদের তো ব্রেস্ট একটা টুইন অর্গান, তাই না, 2টা ব্রেস্ট, তো এর ল্যান্ডমার্কগুলো কিন্তু একটা আরেকটার সাথে কম্পেয়ার করা যায়। তো আমরা যখন এক্সামিন করছি, তখন আমরা কিন্তু নিপলের যে লেভেলটা যদি দেখি একটা একটু টেনে গিয়েছে, একটু টান খেয়ে আছে, বোটাটা ভেতরের দিকে ঢুকে গেছে, এগুলো সবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্ট্যান্ট সাইন। রাদার দেন লাম্প আমরা ভয় পাই, কিন্তু নিপলের পজিশন চেঞ্জ হওয়া, স্কিনের কোয়ালিটি চেঞ্জ হওয়া, বলা হয় যে অরেঞ্জ পিল বা কমলার খোসার মতো স্কিনটা সব জায়গায় একটা স্মুথ, এক জায়গায় একটু শক্ত শক্ত, আর কিছুই না, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট সাইন। আর বগলে যদি কোনো কিছু লাম্পি ফিল করা যায়, এইগুলোই মোরলেস ইম্পর্ট্যান্ট সাইন। অবশ্যই ঘা হওয়া বা কোনো জায়গায় কনস্ট্যান্ট ইচিং হচ্ছে, সেগুলো, বা বিশেষ করে নিপলের আশেপাশে কনস্ট্যান্ট ইচিং হওয়া, রিপিটেডলি ইনফেকশনের মতো হওয়া, আবার শুকিয়ে যাওয়া, আবার হওয়া, এগুলো সবই ইম্পর্ট্যান্ট সাইন ফর আর্লি ক্যান্সার হতে পারে। আর কোনো সিমটম কি, লাইক চুল পড়ে যাওয়া, ব্রণ হওয়া বা এরকম, যেমন আমি কিছুটা শুনেছি যে এই ধরনের সিমটম কি আছে অনেক নারীদের মধ্যে, বা এর বাইরে কি আর কোনো সিমটম যে বুঝতে পারে যে সম্ভবত আমি এই ঝুঁকির মধ্যে পড়ে গেলাম? ব্রেস্ট ক্যান্সার যদি আমরা কনসিডার করি, তাহলে যেটা হলো যে আমাদের যে কোনো ক্যান্সারের কিছু কমন সিমটমস আছে, যেমন উইকনেস, দ্রুত ওজন কমে যাওয়া, খুব ফ্যাটিক লাগা, খুব দুর্বল লাগা, কোনো কাজে উৎসাহ না পাওয়া, এনার্জি না পাওয়া, এবং খুব দ্রুত ওজন কমে যাচ্ছে,
সিগনিফিকেন্টলি ওজন কমে যাচ্ছে, বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এটা খুবই উল্লেখযোগ্য। কারণ ওনারা হয়তো অনেক ক্ষেত্রে নিজেদের ওই যে আবার এসে যায় যে কনজারভেটিভ সোসাইটি, যখন আমাদের কনজুগাল লাইফ বা ম্যারিটাল লাইফ থেকে আমরা বের হয়ে আসি, হয়তো একজন বিধবা বা ওনার পার্সোনাল লাইফে ব্রেস্টের টাচ নেই এবং উনি নিজেও কখনো এই ব্যাপারে কনসাস না, তারপরও হয়তো আমার আম্মু অথবা কারো নানি, তখন এতটুকু তো আমরা খেয়াল করতেই পারি যে উনি ধীরে ধীরে শুকিয়ে আসছেন। এবং ওনারা কিন্তু খুব বেশি আমাদের আগের জেনারেশন 2 জেনারেশন যদি আমরা পিছিয়ে যাই, ওনারা কিন্তু খুবই কনজারভেটিভ এবং নিজেদের সিমটমগুলো ওনারা খুবই লুকাতেই স্বচ্ছন্দ বোধ করেন, ওনারা বলতে অস্বচ্ছন্দ বোধ করেন। তো ওনারা খুব কম এক্সপ্রেসিভ। সেই ক্ষেত্রে কিন্তু একটু খেয়াল রাখা যে ওনাকে ধীরে ধীরে কি আমরা দেখতে পাচ্ছি যে কম ইনভলভড হচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে, দ্রুত ওজন কমে আসছে, এই জিনিসগুলো যে কোনো ধরনের ক্যান্সারের লক্ষণ। সেই ক্ষেত্রে ডক্টরের কাছে নিয়ে যে একটা ক্যান্সার সার্ভে করা, একটা ইয়ারলি সব ধরনের ডিজিজের সার্ভে করাটা খুব এসেনশিয়াল। আচ্ছা, আরেকটা জিনিস, যেমন এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে নানা ধরনের ট্যাবু আছে। হ্যাঁ, যেমন আমি সাংবাদিক হিসেবে কাজ করতে চেয়ে যেমন দেখেছি যে বলা হয় যে একটা মেয়ে তার ব্রেস্টে হয়তো লাম্পস পাচ্ছে, পুরো গ্রামের মানুষ তাকে খারাপ বলছে, এই ভয়ে একটা মেয়েকে একঘরে করে দিয়েছে। মানে এটা আমার নিজের অভিজ্ঞতা থেকেই আমি বলছি, যে কাজ করতে যেয়ে আমি সেটা পেয়েছি। এই ট্যাবুগুলি আসলে কিভাবে ভাঙা উচিত বলে আপনি মনে করেন, বা এই জায়গাটা আসলে করণীয় কি? কারণ এটা তো, এই ট্যাবু দিয়ে তো মানুষকে আমি মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। এক্স্যাক্টলি, এই ট্যাবুগুলো আসলে ভাঙার অ্যাওয়ারনেস স্প্রেডিং ছাড়া তো আর আমি ভালো কিছু দেখতে পাচ্ছি না। কারণ হচ্ছে যে যেটা আমরা এই মান্থে যেটা আমরা করলাম, বেশ কিছু স্কুল কলেজে আমরা গেলাম, যে তারপরে সব বাচ্চাদেরকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন কিভাবে করতে হয়, কেন করব, তাদেরকে একটা রেসপন্সিবিলিটি দেয়া যে তুমি আজকে বাসায়, যে তোমার বাসায় যারা আছে সবাইকে তুমি বলবে এই বিষয় নিয়ে কথা বলা, অনেক বেশি কথা বলা। ইভেন আমাদের ডাক্তারদের মধ্যেও এই বিষয় নিয়ে কথা বলার ব্যাপারে উৎসাহের অভাব দেখা যায়। আরেকটা জিনিস যেটা আমরা হয়তো করি না, আমি মনে করি এটা করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ধরনের হেলথ প্রজেক্ট, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা বিভিন্ন ধরনের রিসার্চ প্রজেক্টগুলোতে আমাদের ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদেরকে ইনভলভ করা। সে ভলেন্টিয়ার হিসেবে 20 আমি ফিমেল কলেজ স্টুডেন্ট নিলাম, ও ডেটা কালেকশন করলো, মানে টু ইনভলভ দেম ইন মোর কি বলবো, খুব কনস্ট্রাকটিভ এবং রেসপন্সিবিলিটি দেওয়া কোনো কাজে যদি আমরা কে ইউজ করতে পারি, তাহলে কি হয় যে আমার নিজের ছেলেও আছে, তো আমি দেখি যে যখন ওকে দায়িত্ব দিয়ে কোনো একটা কাজ দেওয়া হয়, যে ধরনের ডিফিকাল্টি হোক, কিন্তু সে খুব উৎসাহ নিয়ে এবং খুব রেসপন্সিবিলিটির সাথে সেটা করে। এটাতে একটা জেনারেশনের ভেতরে একটা অ্যাওয়ারনেস বিল্ড করে। এটা হয়তো জাতীয় পর্যায়ে বা গভর্নমেন্ট পর্যায়ে যদি হয়, সেটা আমার কাছে মনে হয় যে প্রফেশনাল বা যেটা আমাদের মিডওয়াইফদেরকে দিয়ে যে প্রোগ্রামগুলো আছে, সেটার জায়গায় যদি আমরা সেটার সাথে সাথে যদি আমরা কলেজের মেয়েদেরকে ইনভলভ করি, টু ট্রেন ইয়াং জেনারেশনকে একটা ভলান্টারি ভাবে বিভিন্ন দেশে ইনভলভ করা, যে তোমাকে আমি সেলফ ব্রেস্ট, আমি 100টা কলেজের মেয়েকে আমি সেলফ ব্রেস্ট এক্সামিনেশন শিখালাম এবং ওরা গ্রামে যে 10,000 মহিলাকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন পাইলট ভাবে শেখাবে। তো এটা কিন্তু খুব, আমার কাছে মনে হয় যে খুব চমৎকার একটা প্রসেস হতে পারে। আপনার কাছে একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে মানে এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে ভুল ধারণাগুলি কি কি আছে? আপনারা যে সময় মানুষের সাথে কথা বলেন, পেশেন্ট যারা আছে, খুব বিগেস্ট ভুল ধারণার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে ব্রেস্ট পেইন কে অনেকে ব্রেস্ট ক্যান্সারের সিমটম মনে করে, যেটা কিনা মনে হয় আমি যে সিমটমগুলো বললাম তার মধ্যে একবারও আমি ব্রেস্ট পেইনের কথা উল্লেখ করিনি, কিন্তু ব্রেস্ট পেইনটাকেই সবাই মনে করে যে পেইন হচ্ছে তাহলে আমার ব্রেস্ট ক্যান্সার হলো কি না, তো এটা আমাদের কাছে আসে। আমরা রুগীকে ডিসকারেজ করি না যে ঠিক আছে অ্যাটলিস্ট এই উসিলাতেই আসলো, কিন্তু এইটা একটা ভুল ধারণা। তাহলে এই ভুল ধারণার অপোজিটটাও কিন্তু সত্য। তাহলে পেইনলেস কোনো লাম্প যদি থাকে, যেই লাম্পে কোনো ব্যথা নেই, আমি বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে এটা কিছু না।
যেই লাম্পটা পেইনফুল না বা কোনো ব্যথা নেই, তখন প্রত্যেকটা রুগী বলে কি হ্যাঁ এটা আমার অনেক দিন ধরেই আছে, প্রায় 6 মাস হয়ে গিয়েছে, ব্যথা কিন্তু নাই। তাহলে ব্যথা কিন্তু নাই, এটা আমাকে খুশি হওয়ার কিছু নেই। ব্রেস্ট ক্যান্সার হোক বা টিউমার হোক, কোনোটাই ব্যথা আপনাকে দেবে না। তো ব্যথা ছাড়া কোনো একটা জিনিস আইডেন্টিফাই করার জন্য আপনাকে ইউ হ্যাভ টু বি কনশাস। এবং বলা হচ্ছে যে আমার হাতটাই আমার বড় অস্ত্র এবং আমি আমার প্রথম ডাক্তার। তো এই জন্য নিজের ব্যাপারে এটা একটা বড় একটা ট্যাবু যে পেইন হলেই আমি ডাক্তারের কাছে দৌড়াবো, পেইন না থাকলে ওটাকে আমি 6 মাস 1 বছর নিয়ে বসে আছি, এটাকে নিয়ে একদম পাত্তা দিচ্ছি না। আমার শরীরে অপ্রত্যাশিত কিছু দেখা মাত্রই সেটা আসলে ডাক্তারের কাছে যেতে হবে। ইন্টারেস্টিং প্রশ্ন করতে চাই যে স্তন ক্যান্সার শুধু মেয়েদের হয়, ছেলেদের হয় না, ব্যাপারটা কি ঠিক? না, এটা তো একদমই ঠিক না, কিন্তু সবার মধ্যে এই ধারণাটাই আছে যে ব্রেস্ট ক্যান্সার তো শুধু মেয়েদের হয়। হ্যাঁ, তো ব্রেস্ট ক্যান্সার ছেলেদের হয়, এটা ফর শিওর, এবং এটা খুব কম পার্সেন্টেজ, ওয়ার্ল্ড ওয়াইড 1%-এর নিচে। তার মানে প্রতি 100টা ব্রেস্ট ক্যান্সারের একটা মেল ব্রেস্ট ক্যান্সার থাকে। এবং মেল ব্রেস্ট ক্যান্সারগুলোরও ট্রিটমেন্ট একইভাবেই, ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে কেমোথেরাপি, রেডিওথেরাপি অ্যান্ড সার্জারি সবই লাগবে। এবং জাস্ট ছেলেদের ক্ষেত্রে হয়তো ডিটেকশনটাও ইজিয়ার, কারণ ওদের একটা সারফেস অত বেশি ফ্যাট থাকে না, গ্ল্যান্ড অত ডেভেলপ থাকে না, ফলে কোনো একটা উঁচু চাকা এগুলো হলে পরে তখন সহজে নোটিসে আসে। সেই ক্ষেত্রে এটাই, কিন্তু ব্রেস্ট ক্যান্সার ডেফিনেটলি ছেলেদেরও হয়। তাহলে ছেলেদেরটা ডিটেক্ট করার ক্ষেত্রে কিভাবে করতে হবে? একই প্রসেস নোটিফাই করা। সেক্ষেত্রে আমি একটু খুব কনসাইজলি জানতে চাই যে এই ক্যান্সারটা কেন হয়, মানে শুধুই কি দূষণ দায়ী নাকি আর কোনো কিছু? মানে আমি এখানে বাঁচতে চাইলে প্রিকশন হিসেবে আসলে আমার জীবন কিভাবে থাকা উচিত সেই জায়গা থেকে। এটা খুব বেশি আসলে স্কোপ কম আসলে, যে আমি এক হচ্ছে যে আমি আপনাকে বললাম যে এটা ঝুঁকি, যেটা বলা হয় মডিফায়েবল রিস্ক, নন মডিফায়েবল রিস্ক। এখন মডিফায়েবল মানে নন মডিফায়েবল কেন হয়? হ্যাঁ, কারণ তো একটা তো আছে জেনেটিক। যদি আমার মানে এটা জিনের ধারায় চলে আসছে, আমরা ব্রাউন কালার স্কিন, কেউ হোয়াইট স্কিন, কেউ ডার্ক স্কিন, এটা তো আমার কন্ট্রোলে নাই। তো এরকম কিছু ফ্যাক্টরস আছে, জিন আছে, তারপরে BRCA1-2 জিন যেটা আছে সেটাও ডিটেক্ট করা যায়, এগুলো আছে। আর তারপরে ওবেসিটির সাথে একদম ডাইরেক্ট একটা সম্পর্ক আছে। আর দূষণ তো মানে আসলে সবগুলো ক্যান্সারের জন্যই দায়ী। তারপর আমাদের খাদ্যাভ্যাসের ব্যাপারটা রয়েছে, ওই জিনিসগুলোতেই হচ্ছে যে হচ্ছে। এবারে আমি একটু ট্রিটমেন্টের জায়গাটাতে আসি, যে সেটা হচ্ছে যে এই যে ট্রিটমেন্ট বলা হয় যে খুবই এক্সপেন্সিভ আসলে যে কোনো ক্যান্সারের ইয়েতেই, কিন্তু আমার দেশে সেটা আসলে অনেক ব্যয়বহুল হয়ে যাচ্ছে। ঠিক কী কারণে আমার দেশে ব্যয়বহুল? ধরুন এখন একজন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত নারী আক্রান্ত হলেন, তিনি কোথায় যাবেন, কার কাছে যাবেন, সহজ রাস্তাটা আসলে কি? কারণ আমার একেবারে জেলা পর্যায়ে তো আসলে এই স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ নেই, নাকি আছে? ক্যান্সারের আপনার কোয়েশ্চেনের মধ্যে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা কি, আর সেকেন্ড হচ্ছে যে আমার যারা সোশিও ইকোনমিক্যালি একটু কম্প্রোমাইজড বা নিম্ন মধ্যবিত্তই বলি, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, তার চিকিৎসা সে কীভাবে কমপ্লিট করবে বা ফ্যাসিলিটিটা কোন লেভেলে আছে। প্রথম কথা হচ্ছে যে আমার যে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, তিনটা যদি খুব ব্রড হেডিকে বলি, তো সার্জারিটা কিন্তু আমাদের যে যদি গভর্নমেন্ট সেক্টর চিন্তা করি, তো গভর্নমেন্ট সেক্টরে প্রত্যেকটা জেলা পর্যায়ে আমার জেলা সদর হাসপাতাল আছে, যেখানে কিনা FCPS বা মানে বিশেষজ্ঞ পর্যায়ের সার্জন আছেন। তাহলে পরে আমার সার্জারিটা কিন্তু পসিবল। সার্জারি পসিবল হওয়াটাই শুধুমাত্র ক্যান্সার সার্জারির জন্য যথেষ্ট নয়। কেন? কারণ হচ্ছে যে আমি ক্যান্সার সার্জারি করার আগে আমার ক্যান্সার রোগ নির্ণয়ের দরকার আছে। রোগ নির্ণয়ের সময়ে আমরা কিছুটা লিমিটেশনে পড়ে যাচ্ছি। আমি কনসিডার করছি যে আমি জেলা পর্যায়ের কোনো একটা শহরে আছি, তাহলে ওখানে পরে
এফএনএসি, কোর বায়োপসি, এরকম দুটো টেস্ট আছে, যেটার মধ্যে সহজ বাংলায় বললে একটাতে শুধুমাত্র রস নেওয়া হয়, আরেকটাতে একটু থ্রেডের মতো কোষ নেওয়া হয়। তো ওই কোর বায়োপসির ফ্যাসিলিটিটা 99.9% কনফার্মেটরি। বাইরের দেশে কোর বায়োপসি করা হয়, আমাদের দেশে এখনও এফএনএসি করা হচ্ছে। এফএনএসি করা হোক, সমস্যা নেই, রোগ নির্ণয় যেটা হলো সেটা তো হলো, কিন্তু এখানে ফলস নেগেটিভ অনেকগুলো আসছে। তার মানে হয়তো একটা মেয়ের ব্রেস্ট ক্যান্সার আছে, ডাক্তারের কাছে গেল, ডাক্তার যেই হসপিটালে কাজ করেন সেখানে কোর বায়োপসির ফ্যাসিলিটি নেই, এফএনএসি করলো, এফএনএসি করে নেগেটিভ আসলো, বলল যে এটা কিছু না, ঠিক আছে আমরা দেখি, 2 মাস পরে আসো, কিছু ওষুধ লিখে দিল। তাহলে হয়ে গেল না, ক্যান্সারটা পিছিয়ে গেল, মেয়েটা পিছিয়ে গেল, ডাক্তারও চিকিৎসায় পিছিয়ে গেল, যদিও বা উনি। আচ্ছা, এরপরে কেন কোর বায়োপসি লাগবে? কোর বায়োপসিটা আমাদের, যেমন আমি রুগীদেরকে যেভাবে বুঝাই আপনাকে সেভাবে একটু বুঝাতে চাচ্ছি, যে আমরা যদি 5টা মেয়ে একটা রুমে বসে থাকি, আমাদের 5টা মেয়ের নেচার একরকম হবে না। কেউ একটু শান্ত হবে, কেউ একটু রাগী হবে, কেউ একটু বদমেজাজি হবে, কেউ আবার একটু খুব বুদ্ধিমান হবে। তো ক্যান্সারেরও কিন্তু এরকম 4-5টা টাইপ আছে, এবং কিছু ক্যান্সার ইজ ভেরি অ্যাগ্রেসিভ, কিছু ক্যান্সার স্লোলি গ্রোয়িং। তো ভেরি অ্যাগ্রেসিভ যে ক্যান্সারগুলো, সেগুলোকে আমাদের প্রোটোকল, ন্যাশনাল মানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যে ক্যান্সারের ট্রিটমেন্টের প্রোটোকল, সেটা বলছে যে আগে তাকে কেমোথেরাপি দিতে হবে। কেমোথেরাপি দিয়ে তার দ্রুত বর্ধনশীল যে স্টেজটাকে আগে লিমিট করতে হবে, আগে তাকে কন্ট্রোলে নিতে হবে, থামাতে হবে, থামিয়ে এরপরে তাকে সার্জারিতে যেতে হবে। এমন না যে সার্জারি করব না, কিন্তু ওকে থামিয়ে ওকে সার্জারি করে এরপরে, মানে কেমোথেরাপি দিয়ে তারপরে সার্জারি করে এরপরে প্রয়োজন হলে রেডিওথেরাপি দেব। এটা হচ্ছে ওর জন্য প্রোটোকল। আবার আরেকজনের জন্য সার্জারি যেই লেভেলেই ধরা পড়লো, যদি সার্জারি পসিবল হয়, গো ফর সার্জারি, তারপরে আমরা কেমো রেডিওথেরাপি দেব। তাহলে দুটোর 2 রকম চিকিৎসা হয়ে গেল না? তাহলে আমি কিভাবে বুঝবো যে কে বেশি অ্যাগ্রেসিভ, কে কম অ্যাগ্রেসিভ? ওই যে কোর বায়োপসির কথা বললাম, তো কোর বায়োপসি থেকে ওই টুল থেকেই কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি কোনটা অ্যাগ্রেসিভ, কোনটা অ্যাগ্রেসিভ না। এই যে টেস্টগুলো, এই টেস্টগুলো আমাদের ঢাকা শহরেই অল্প কিছু জায়গায় হয়, বাংলাদেশের কোথাও হয় না। অন্য জায়গায় হচ্ছে হয়তো 1-2টা স্পোরাডিক, যেমন এখন আমরা জানি চিটাগাং বলেন, কি সিলেট বলেন, বগুড়া বলেন, এসব জায়গায় কি বেশ বড় বড় কিছু প্রতিষ্ঠান প্রাইভেট সেক্টরে হয়েছে, গভর্নমেন্ট সেক্টরেও কিছু কিছু আছে। তো ওখানে ওইসব হসপিটালগুলোতে হয়তো হচ্ছে, ইমিউন হিস্টোকেমিস্ট্রি বলা হয়। তো ওগুলো কিছু কিছু ফ্যাসিলিটি হয়ে গেল, এই জায়গাটায় আবার আমি পিছিয়ে গেলাম। তাহলে আমি ধরে নিলাম আমি হুমায়রা, আমি ঢাকার বাইরে একটা জায়গায় যাচ্ছি, প্রথমে আমি এফএনএসি ফ্যাসিলিটি পেলাম, কোর বায়োপসি পেলামই না। আচ্ছা, ঢাকা থেকে পাঠালাম রুগীকে কোর বায়োপসি করে আনতে, বা স্যাম্পল কোর বায়োপসি পাঠালাম, আবার কোর বায়োপসি রিপোর্ট আসলো, এরপরে অ্যাগ্রেসিভ কিনা সেটা জানার জন্য আবার পাঠালাম। রুগী কিন্তু এর মধ্যে হ্যারাস হচ্ছে, সে মনে করছে যে আমি বারবার যাচ্ছি আসছি, ক্যান্সার হয়েছে, অপারেশন করে আমাকে বিদায় করেন, আমার চিকিৎসা ডিলে হয়ে যাচ্ছে। তাহলে আমি ওই ফ্যাসিলিটিগুলোতে আটকে গেলাম। এভাবে কোর বায়োপসি করলাম, অ্যাগ্রেসিভনেস জানলাম, এরপরে আসলো কেমোথেরাপির প্রোটোকল। একটা বড় গ্যাপ রয়ে যাচ্ছে যে আমরা সার্জারি করব, আমি ধরলাম যে আমি জানি প্রোটোকলটা, কিন্তু ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার একটা বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমরা বলি এমডিটি, মানে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, যে আমার একা আমি সার্জন, আমি সব বুঝি, আমি সব করে ফেলবো, এরকম না। আমার অনকোলজিস্ট লাগবে, এক্সপার্ট অনকোলজিস্ট লাগবে, আমার সার্জন লাগবে, আমার হচ্ছে যে খুব ভালো প্যাথোলজিস্ট লাগবে যিনি কিনা ওই যে ডিটেকশন করবেন, আমার খুব ভালো রেডিওলজিস্ট লাগবে যিনি শুধু ব্রেস্টের এরিয়াটুকুতে রেডিওথেরাপি দেবেন। ব্রেস্টের পিছনেই কি আছে বলেন? হার্ট। তো আমার হার্ট এফেক্ট না হয়, আমার লাংস এফেক্ট না হয়, কিন্তু আমার ব্রেস্টের ক্যান্সারের কোষগুলো মানে, তাহলে আমার ভালো একজন রেডিয়েশনিস্টও লাগবে। তাহলে এই যে মাল্টিডিসিপ্লিনার, এটা একদমই অলমোস্ট নীল আমাদের দেশে। তো এই যে সেন্টারটা ডেভেলপ করা, আমরা খুব চেষ্টা করছি, আমরা যারা কাজ করছি তারা আমরা সবসময় আইদার আইসোলেটেড পার্সোনাল কন্ট্যাক্টে একটা কম্প্রিহেন্সিভ টিম নিয়ে কাজ করি, অথবা আমরা যেখানে কাজ করছি এখন, আমি আশা করি যে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে দেয়ার উইল বি মেনি সেন্টার্স
ফর এরকম কম্প্রিহেন্সিভলি এমডিটি। ক্যান্সার বেসড হসপিটালগুলোতে এমডিটি পাস করেই রুগীর সার্জারি, কেমোথেরাপি বা রেডিওথেরাপি শুরু হয়। কিন্তু সব জায়গায় না, তো কয়টাই বা আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট আছে, আমাদের প্রাইভেট সেক্টরে আসানিয়া মিশন আছে, ডেল্টা বা আপনার ল্যাবেট ক্যান্সার, এরকম 4-5টাই হাতে চাহিদার তুলনায় খুব সামান্য। খুবই সীমিত। এটা গেল না, এটার পরে আমি সার্জারিটা করলাম, তারপরে আমার কেমোথেরাপি আগে দেব, কেমোথেরাপির ডাক্তার সার্জারির ডাক্তার এক জায়গায় নেই, তারপরে এটার পরে কোথায় যাব, গাইড করা, একটা অ্যালাইনমেন্টে ফেলা। এর সাথে আরেকটা যেটা অন্তরায় সেটা হচ্ছে রেডিওথেরাপি। রেডিওথেরাপির সেন্টার বোথ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট লেভেলে খুবই কম, খুবই কম। এবং গভর্নমেন্ট সেক্টরে তো এটা মানে দুঃখজনক হলেও সত্য যে যখন আমি রেডিওথেরাপির জন্য রুগী যাচ্ছে সিরিয়ালেই দেখা যাচ্ছে 2-3 মাস পার হয়ে যাচ্ছে সে সিরিয়াল পেতে। তার মানে ক্যান্সার মানে কেমোথেরাপি বা সার্জারি শেষ হওয়ার 2-3 মাসের মধ্যে তার স্টার্ট করার কথা ছিল, সে ওই পিরিয়ডটাই সে মিস করে ফেলছে। তো এই যে লিমিটেশনগুলো, এগুলো কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে সাফার করায়। সেক্ষেত্রে আসলে আপনার কাছে কি মনে হয় সরকারের দিক থেকে আপনার জানা মতে কি ধরনের উদ্যোগ আছে, বা মানে আপনার কথা যা বুঝতে পারছি তো খুব একটা উদ্যোগ নেই, থাকলে তো এতদিনে অন্তত কোনো একটা অর্গানাইজেশন বা কোনো একটা সিস্টেম দাঁড় করানোর কথা ছিল। ওই যে যেটা বললাম যে অবশ্যই বিভিন্ন ধরনের গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে বিভিন্ন ধরনের ক্যান্সার বেসড হসপিটালের প্রজেক্ট আছে, এবং ক্যান্সার আমাদের যে জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট সেখানেও কিন্তু এই জায়গাগুলো হচ্ছে, এবং প্রত্যেকটা কি বলবো যে অ্যাডভান্স থেকে শুরু করে বেসিক যে চাহিদাগুলো সেগুলোকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। কিন্তু এটা অনেক বেশি। আমাদের দেশের যে প্রতি বছর আপনি যে বলছিলেন যে প্রতি বছর 12,000 নতুন রোগী ডিটেক্ট হচ্ছে, তাহলে লোডটা কিন্তু ডেইলি বেসিসে বাড়ছে। তাহলে এই যে লোডটাকে করার মতো মনে হয় না যে পর্যাপ্ত পরিমাণে আমাদের সুবিধা দিয়ে আছে। আমি দুইটা ছোট ছোট প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে ক্যান্সারের জন্য চিকিৎসকদের উপর রোগীরা আস্থা পান না কেন? মানে যখনই কেউ ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন বা ডিটেক্টেড হচ্ছেন, তিনি সাথে সাথে দেশের বাইরে যাওয়ার একটা যে আমার এখানে, এটা কেন হয়? এটা আমি বলবো যে 2-3টা ব্যাপার কাজ করে। একটা তো অবশ্যই আমাদের দেশের একটা পুরানো কাস্টম আছে যে ইফ আই ক্যান এফোর্ড আমি আর একটু বেটার জায়গায় যাব, এবং যে জায়গাগুলোতে আমি যাব সেগুলোর একটা কি বলে ট্যুরিজম, যেটা ওদের ওরা হেলথ ট্যুরিজম, ওরা কিন্তু অনেক অ্যাক্টিভ, ওরা অনেক বেশি অ্যাক্টিভ। আমাদের দেশে তো হেলথ ট্যুরিজম বাদ দেন, নর্মাল ন্যাচারাল যে বিউটি ট্যুরিজম সেটাও যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা বাইরের দেশগুলোতে যখন যাই অন্য জায়গার সমুদ্রগুলো দেখলে মনে হয় যে মরা সমুদ্র, কোনো সমুদ্রে কোনো জীবনই নেই, যেখানে আমাদের কক্সবাজারের সমুদ্রটা এত সুন্দর। তো যেখানে আমাদের মানে খুব এমিনেন্ট জিনিসগুলোও আমরা আসলে ওইভাবে হাইলাইট করতে পারি না। ডেফিনেটলি এখানে আমাদের নিজেদের ব্যর্থতা, যে আমরা যে ফ্যাসিলিটিগুলো নিয়ে আসছি, যেই ফ্যাসিলিটিগুলো আমাদের স্কিল বলেন, সব বাইরের দেশের যে প্রত্যেকটা সুবিধাদি রুগীদের আছে সেগুলোর প্রত্যেকটাই বাংলাদেশে অ্যাভেলেবেল। ব্রেস্ট ক্যান্সারের এই মুহূর্তে ব্রেস্টের ইংল্যান্ডে বলেন, সিঙ্গাপুরে বলেন, বা আপনি অন্য ব্রেস্ট সেন্টারে যেই ফ্যাসিলিটিগুলো পসিবল সবগুলোই বাংলাদেশে পসিবল, এক্সেপ্ট ফিউ আপনার হচ্ছে ডায়াগনস্টিক। এবং আমার মনে হয় লিমিটেশন যদি থাকে সেটা হচ্ছে যে আমাদের কিছু 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 ছোট ছোট মানে ডিটেকশন, যে রিকারেন্স ডিটেকশন, মানে আমার ক্যান্সারের ফলো আপের রিলেটেড কিছু জিনিস, যেমন হচ্ছে ব্রেস্টের এমআরআইটা খুব অল্প কিছু প্রতিষ্ঠানে আছে, একটা আছে যে স্টেরিওটেকটিক বায়োপসি, বাট দিস থিংস আর ভেরি মানে কি বলবো আমি সুপার স্পেশালিটির রিলেটেড। আদারওয়াইজ কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স একটা গড় স্বাস্থ্যসেবা আসলে আমার দেশে আছে, কিন্তু আস্থা নেই। আচ্ছা, এখন আস্থার জায়গাটায় যদি আসি, আস্থার জায়গাটায় একটা দায়ভার তো আমাদের ডাক্তারদের আছেই হয়তো, যে আমরা সেই আস্থাটা কেন এখনো পর্যন্ত আমার দেশ 71 সাল থেকে 2025 পর্যন্ত কেন আমি এই আস্থাটা অর্জন করতে পারলাম না, সেখানে অবশ্যই আমি বলবো আমাদের একটা দায়ভার আছেই।
কিন্তু এটার একটা বড় কারণ হচ্ছে যে আমাদের যে একটা কমপ্লিট ন্যাশনাল একটা প্রোটোকল এবং হেলথ ইন্স্যুরেন্স। আমরা বাইরে যতবার যে কোনো ইনস্টিটিউট ভিজিট করি তখন আমরা দেখি যে ব্রেস্ট ক্যান্সার ইন্স্যুরেন্স কাভার্ড, অল দ্য ফ্যাসিলিটিস ক্যান্সার রিলেটেড অবশ্যই, এবং যত অসুখগুলো আছে তার মধ্যে কিন্তু ক্যান্সার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রায়োরিটি, যে ওর যদি ক্যান্সার হয় তাহলে এই ইন্স্যুরেন্সটা আসবে, এবং এই ইন্স্যুরেন্স তার প্রাইভেট ইন্স্যুরেন্স না, এটা গভর্নমেন্ট ইন্স্যুরেন্স কাভার হবে। তো যখন ইন্স্যুরেন্স কাভার্ড হয় তখন কিন্তু রুগী সেই ইন্স্যুরেন্সটা অ্যাভেল করতে চায়, যেভাবে আমাদের গভর্নমেন্ট হসপিটালগুলোতে রুগীরা ফ্যাসিলিটি অ্যাভেল করতে যায়, ভিড় হলেও, কষ্ট হলেও, কম ফ্যাসিলিটি হলেও, তাহলে ওটা আমরা পাচ্ছি না, তাহলে এই জায়গাটাতে একটা ঘাটতি হয়ে গেল। সেকেন্ড আরেকটা অনাস্থার জায়গাটা হচ্ছে যে একটা সিঙ্গেল প্রোটোকলে ফেলা, যে আমি জিপি, আমি কতটুকু ডিটেক্ট করব এবং কখন এটার পরের ধাপটায় আমি বিশেষজ্ঞকে পাঠাবো, বিশেষজ্ঞ কোন লেভেল পর্যন্ত কাজ করবেন এবং তারপরে স্পেশাল কোনো জেনের জন্য কোন সেন্টারে আমি পাঠাবো। আমি যদি চুয়াডাঙ্গায় থাকি তাহলে আমি প্রথমে কোন সেন্টারে পাঠাবো, কোন হসপিটালে পাঠাবো, এবং সেই হসপিটাল থেকে আমি কোন সেন্টারে পাঠাবো। অর্থাৎ একজন রোগীকে প্রপারলি গাইড করা, যে এরপর, কারণ সে তো এমনি পাজল হয়ে ফলে আমি যদি একটা সাধারণ মানুষ, আমি একটা ডাক্তার, তো আমার কিন্তু এই প্রোটোকলটা আমার মনে হয় দেশের কোনো সেক্টরেই নেই। আমার বাচ্চাকে আমি স্কুলে ভর্তি করব, আমার ভিসিনিটির কয়টা গভর্নমেন্ট কয়টা প্রাইভেট স্কুল আছে এবং সেটার এরপরে কোনটাতে কি করব, এটার কিন্তু আমার জাস্ট অন চয়েস, আমি যা করব তাই। আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে আমরা বলি যে আপনারাই বলেন সবাই দেখি যে 40-এর পরে প্রতি বছর অন্তত একটা স্ক্রিনিং করানোর জন্য, হ্যাঁ, তো এটা তো আসলে এক্সপেন্সিভ। সেটা কেন আসলে আপনাদের দিক থেকে সেটার ব্যয় কেন কমানোর চেষ্টা করা হয়? কারণ স্ক্রিনিং তো অন্যান্য দেশে খুব কম, কিন্তু কেন আমার দেশে আসলে এটা, বিশেষ করে প্রাইভেট হাসপাতালগুলোতে তো যাওয়াই যায় না, তাহলে কেন এটার, মানে যখন আমি এই সচেতনতার কথা বলছি কিন্তু আমি একই সাথে আবার এটার ব্যয়টা এত বেশি রেখে দিচ্ছি যে আমি আসলে একজন সাধারণ নারী এফোর্ড করতে পারছি না, মানে আসলে কি স্ক্রিনিংটার খরচ এত বেশি হওয়ার কথা? স্ক্রিনিংয়ের খরচ বেশি, কারণ আপনার ওই যে আমার তো হেলথ ইন্স্যুরেন্স নাই, স্ক্রিনিং যেটা আমার দেশে সেটাও বাইরের দেশেও, এবং ওই ব্যয়টা গভর্নমেন্ট কাভার করেন বলেই ওরা অ্যাভেল করতে পারছে। এবং সে কথার কথা যে ব্রেস্টের ক্ষেত্রে যদি আমরা বলি, স্ক্রিনিং বিফোর 40 আমার হচ্ছে আল্ট্রাসাউন্ড করা, আর আফটার 40 আমার হচ্ছে ম্যামোগ্রাম করা। তো একটা আল্ট্রাসাউন্ড করতে অন অ্যান অ্যাভারেজ 1 থেকে 2,000 টাকা লাগবে, একটা ম্যামোগ্রাফি করতে অন অ্যান অ্যাভারেজ 2 থেকে 4,000 টাকা লাগবে। তো এটা যদি আমার গভর্নমেন্ট সেক্টরে হয়, গভর্নমেন্ট হসপিটালে আমি যদি যাই তাহলে একটা লম্বা সিরিয়ালে আমি ফ্রি করাতে পারবো। যদি আমি প্রাইভেট হসপিটালে যাই তাহলে আমার এটা করতে হবে। তাহলে আমার দেশের শুধুমাত্র যদি আমি বলি হেলথ ইন্স্যুরেন্স হচ্ছে লিমিটেড টু দ্য গভর্নমেন্ট ফ্যাসিলিটিস। এখন ম্যামোগ্রাফি মেশিনটাই হয়তো গভর্নমেন্ট হসপিটালে যদি 2000 হসপিটাল থাকে তার মধ্যে 100 বা 50টা হসপিটালে আছে, তাহলে ওখানে সিঙ্ক করে গেল। তাহলে আর প্রাইভেট তো ও সেট আপ করেছে, সেটা হলো আমি একটা উদ্যোক্তার ওপরে, তো সে তো আসলে ওই দায়ভারটা নিচ্ছে না, যে এটা আমার ন্যাশনাল হেলথের দায়ভারটা সে নিতে রাজি না, মানে সে কোনো সোশ্যাল রেসপন্সিবিলিটি নিতে রাজি। এক্স্যাক্টলি, সে তো সোশ্যাল রেসপন্সিবিলিটি নিচ্ছে না। হ্যাঁ, কিছুটা তো অবশ্যই নেওয়া উচিত। দেখা যায় যে এই অ্যাওয়ারনেস মান্থ যখন হয় তখন আমরা সেটাই বলি যে আপনারা যদি বাৎসরিক একটা করেনও, কিন্তু মানে এই মাসটাতে আমরা একটা ডিসকাউন্ট দিতে পারি কিনা, হয়তো 20%, 30% প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান ভ্যারি করছে, তারা দিচ্ছে। তো এতটুকু পর্যায়েই আমার মনে হয় প্রাইভেট সেক্টরে আছে। কিন্তু যেটা স্ক্রিনিং লাগবে সেটা তো লাগবেই। যেখানে আপনার কোলন ক্যান্সারের জন্য যে আমার কোলোনোস্কোপি লাগবে, বা আমার আমার মার্কারটা লাগবে, CEA লাগবে বা CA-15-3 ব্লাডের যে টেস্টটা লাগবে, সেটা তো ওয়ার্ল্ড ওয়াইড সেম। অনেক ধন্যবাদ আপা আলোচনার জন্য। আপনার কাছ থেকে যদি আমি ছোট করে এই জিনিসটা আরেকবার শেষ করার আগে আপনার কাছে জানতে চাই যে একটি মেয়ে
তার নিজের শরীর প্রতি কতখানি যত্নবান হওয়া উচিত? মানে আমি খুব স্ট্রং ভাষায় এই মেসেজটা দিতে চাই অন্তত এই মাসে, যে আপনি আপনার শরীরের প্রতি যত্নবান হন এবং পার্টনারকে যত্নবান হতে বলুন। এইটা কত শক্তিশালীভাবে বলা উচিত প্রত্যেকটা মেয়েকে? এটা তো আপনারা কাজ করছেন অনেকদিন ধরেই, এবং ডেফিনেটলি আসলে এটার কোনো বিকল্পই নেই। এটার কোনো বিকল্পই নেই। মেয়ে মাত্রই মহিলা যখন একটা বলে যে পরিবারের একটা, আমার আব্বা বলতেন যে পরিবারের একটা অর্নামেন্ট হচ্ছে একটা মেয়ে, কারণ সে সব কিছুকে সুন্দর করে এবং তার কাজটাই এরকম, এবং সে সবাইকে নারিশ করে, সবার টেক কেয়ার করে, এবং সবার টেক কেয়ারের রেসপন্সিবিলিটি থেকে সে যেখানে পিছিয়ে যায় সেটা হচ্ছে সে নিজের টেক কেয়ার করাটা। এবং সে প্রায়োরিটি লিস্টে তার বাসার 5 জন মানুষ থাকলে 5 নম্বর মানুষে সে নিজে পড়ে। সে তার কি বলে সারাদিনের খাবারটাও সে সবচেয়ে বেশি লেফট ওভারটাই খায়। তারপরে ইনভেস্টিগেশন লাগলে তা আমার শাশুড়ি অসুস্থ, শাশুড়িকে ডাক্তার দেখাতে হবে। তারপরে বাচ্চা অসুস্থ হয়েছে, বাচ্চাকে দেখাতে হবে। এরপরে বেশ 5-6 মাস ধরে আমার ব্রেস্টে পেইন হচ্ছে বা ব্রেস্টে কিছু একটা আছে, দেখি আমার হাজব্যান্ডকে বলি, এখন কেন বলা ঠিক হবে না, আচ্ছা পরে বলি। তো এটার জন্য আসলে পার্টনারের অনেক রোল আছে। আমি মনে করি প্রত্যেকটা মেয়ে যারা, আপনি কাজ করছেন, আমি কাজ করছি, আমরা যারা সমাজের 10টা মেয়ের জন্য চিন্তা করছি, আমাদের প্রত্যেকের পিছনে কোনো না কোনো একজন স্ট্রং মেল পারসন আছে যে কিনা আমাদেরকে এনরিচ করেছে, আমাদেরকে স্ট্রেংথ দিয়েছে, তার পাওয়ারটা সে আমাকে দিয়েছে, আমি হয়তো 5টা মেয়েকে দিচ্ছি। তো আমাদের মনে হয় পারিবারিক যে সংস্কৃতিটা ওইটাই মডিফাই করতে হবে, এবং এটার ফার্স্ট স্টেপ কিন্তু আমার হাজব্যান্ড বা আমার বাবা নেবে না, ফার্স্ট স্টেপটা আমাকে নিতে হবে। যে আমি শুনে এসেছি, আমি জানলাম, আমি শুনলাম, আমি দি পোস্টের পডকাস্টটা দেখলাম, এবং আমি ফিল করি যে আমার তো আসলে এইগুলো হতে পারে, তাহলে আমি আজকে ডাক্তারের কাছে যেতে চাই। আমি প্রত্যেকটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেখানে গিয়েছি সেখানে খুব প্রসিদ্ধ আমাদের সার্জনরা ছিলেন, গাইনোকোলজিস্টরা ছিলেন, এবং মহিলা ব্যক্তিত্বরা ছিলেন, এবং প্রত্যেককে আমি জিজ্ঞেস করেছি যে আমরা কি এই বছর, আমি কি ম্যামোগ্রাফি করেছি কিনা, আই মাইসেলফ এবং ইউ ইয়োরসেলফ। তো দেখা যাচ্ছে যে ওখানেও উনি নোট করছেন যে না, আমারটা করা হয়নি। কারণ মানে এটা কিন্তু আমাদের পারিবারিক সংস্কৃতি বা আমাদের কালচারের অংশ হয়ে গিয়েছে যে আমরা যত বেশি প্রোগ্রেসিভ সোসাইটিতে থাকি, যত বেশি উচ্চবিত্ত পরিবারে থাকি, সব সময় প্রায়োরিটিতে আমরা মানে অ্যাজ আ নিজেকে বাদ দিয়ে অন্যদেরকে রাখছি। নম্রতার একটা পার্ট হিসেবে মনে করি যে হ্যাঁ, আমি খুবই ডিসেন্ট, নম্র, এবং আমি আমাকে সামনে না রাখি, কিন্তু আমি যদি ভালো থাকি ডেফিনেটলি আমি আমার বাসার সবাইকে ভালো রাখতে পারবো। এবং জাস্ট একটা হ্যাবিট ক্রিয়েট করা যে আমরা সবাই প্রতি বছর ওই যে সবাই এটাই বলা হয় যে বার্থডে আমরা সেলিব্রেট না করে বার্থ মান্থে আমরা যেই একটা হেলথ চেক আপকে ইনক্লুড করে নিতে পারি কিনা, যে মায়ের বার্থডে হচ্ছে জুলাই মাসে, তাহলে জুলাইতে মাকে আমরা হেলথ চেক আপটা কমপ্লিট করাবো। এটা একটা ভালো প্র্যাকটিস, খুবই ভালো প্র্যাকটিস। এবং তো এরকম ধরনের আমরা তো দেখা যায় যে ভ্যালেন্টাইন্স ডে, রোজ ডে, এগুলো পালন করছি, তো আস্তে আস্তে আমাদের আসলে কালচারে চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, এইভাবে আইডিয়া। অনেক ধন্যবাদ ডক্টর হুমায়রা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, এবং নিশ্চিতভাবে সামনের বছর বা পরের বছর নিশ্চয়ই আপনার এই কথার প্রতিফলন থাকে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো যে খুব কি বলো ফ্র্যাঙ্কলি আমরা কথা বললাম। একেবারেই। আমরা হুমায়রার কাছ থেকে যে জিনিসটি পেলাম যে প্রতিটি নারীকে তার পরিবারের সদস্যের আগে তার নিজেকে নিজের প্রতি যত্নবান হতে হবে, নিজেকে নিজের আগে দেখতে পারতে হবে। সেই বয়স শুরু হবে একেবারে তার 14-15 বছর থেকে, এবং যতদিন তিনি বেঁচে থাকবেন তিনি তার নিজের দিকে আগে নজর দেবেন। নিজে ভালো থাকলে পরিবার ভালো থাকবে, বাকি সব ভালো থাকবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।